বৃষ্টি ভেজা দিনে ভাইয়ের সাথে কাটানো এক মজার দিনের গল্প নিয়ে চলে এসেছি। আমার এই গল্পে এমন কিছু মুহূর্তের কথা বলবো যা আপনার মন ছুঁয়ে যাবে। গল্পটি যদি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। বন্ধুরা, আমার নাম রূপা। আমার বয়স এখন ৩১ বছর। প্রায় ৮ বছর হলো আমার বিয়ে হয়েছে। কিন্তু আমার স্বামী তার কাজের জন্য বেশিরভাগ সময় শহরের বাইরে থাকেন, তাই বাড়িতে আসার সুযোগ খুব কম পান। আমার আত্মীয়স্বজন সবসময় বলেন যে আমি খুব হাসি খুশি আর প্রাণবন্ত একজন মানুষ, কারণ আমার হরিণের মতো চোখ আর সুন্দর হাসি দেখে যে কোনো মানুষের মন ভালো হয়ে যায়। তবে আমার স্বামীর কাছ থেকে আমি যতটুকু ভালোবাসা আশা করি ততটুকু পাই না। কাল আমার চাচাতো বোনের বিয়ে, তাই আমি একদিন আগে সেখানে যাচ্ছি, রেডি হয়েছি, কিন্তু আমার স্বামী অফিসের কাজে ব্যস্ত থাকায় তিনি আমার সাথে যেতে পারলেন না, তাই আমি একাই যাচ্ছি। আমাকে বাসস্ট্যান্ডে নিতে আসছে আমার ছোট ভাই, যার নাম দীপ। সেদিন মুষলধারে বৃষ্টি হচ্ছিল আর বজ্রপাত হচ্ছিল। আমি বজ্রপাতের শব্দে খুব ভয় পেতাম। আমি বাসস্ট্যান্ডে পৌঁছালাম, দেখি যে আমি ছাতা আনতে ভুলে গেছি। সেই সময় খুব জোরে বৃষ্টি হচ্ছিল। আমার ভারী ব্যাগটা নিয়ে বাস থেকে নামতেই কিছুক্ষণের এর মধ্যে আমি পুরো ভিজে চুপচুপে হয়ে গেলাম। চারপাশে তাকিয়ে দেখলাম কোনো দোকানপাট খোলা নেই, আর তেমন লোকও নেই। আমার ছোট ভাই দীপ এখনও আসেনি আমাকে নিতে। আমি একটি ছোট বন্ধ দোকানের সামনে গিয়ে দাঁড়ালাম আর অপেক্ষা করতে লাগলাম। কিছুক্ষণ পর খুব জোরে বজ্রপাত শুরু হলো, আর আমি ভয় পেতে লাগলাম। তারপর দেখলাম যে বৃষ্টিতে ভিজতে ভিজতে আমার ছোট ভাই দীপ আসছে। সেও বাড়ি থেকে বেরোনোর সময় ছাতা নিতে ভুলে গেছে। দীপ এসে আমার পাশে দাঁড়ালো আর বলল, আপু, অনেক ভিজে গেছো দেখছি। বৃষ্টিতে ভিজে আমার জামাকাপড় সহ ব্যাগের সব জামাকাপড় ভিজে যাচ্ছিল। আমি খুব অস্বস্তিতে ছিলাম। দীপ জিজ্ঞেস করল, আপু, তুমি কি করে ভিজে গেলে? আমি বললাম, আর বলিস না, আমি ছাতা আনতে ভুলে গেছি, আর এখন দেখছি তুইও তো ছাতা নিসনি। দীপ বলল, হ্যাঁ, আমিও তাড়াতাড়ি বেরোতে গিয়ে ছাতা আনতে ভুলে গেছি। এরকম কথা বলতে বলতে আরও জোরে বৃষ্টি হতে লাগলো, আর সাথে খুব জোরে বজ্রপাত শুরু হলো। ভয়ে আমি দোকানের পিছনে পিছিয়ে গেলাম। দীপ দেখল যে আমি আস্তে আস্তে ওর কাছ থেকে পিছিয়ে যাচ্ছি। বজ্রপাতের শব্দ আরও জোরে হতে লাগলো। ভয়ে আমি হঠাৎ বসে পড়লাম। দীপ বলল, আপু, ভয় পেয়েছ বুঝি? চিন্তা করো না, আমি আছি। আমি বুঝলাম ও আমার জন্য চিন্তিত হয়ে পড়েছে। একটু পরে এমন জোরে বজ্রপাত হলো, আমি চিৎকার দিয়ে দোকানের খুঁটি শক্ত করে ধরলাম। কিছুক্ষণ পর বুঝতে পারলাম চিৎকার দেওয়ার জন্য ওই মুহূর্তেই দীপ চমকে গেছে। তারপর আমার ভাই বুঝতে পারল যে আমি খুব ভয় পাচ্ছি। তখন দীপ আরেকটু সাহস নিয়ে আমাকে শান্ত করার জন্য বলল, চলো একটা ভালো জায়গায় দাঁড়াই। বৃষ্টি থামার নামই নিচ্ছিল না। আমি ভয়ে ভাইয়ের হাত ধরে দাঁড়িয়েছিলাম। কিছুক্ষণ পরে আমাদের সামনে দিয়ে দুজন লোক পার হলো। দীপ লোকগুলোকে দেখে আমার হাত ছেড়ে দিয়ে একটু দূরে দাঁড়ালো। লোকগুলো চলে গেলে দীপ আবার আমার হাত ধরল যেন আমি ভয় না পাই। এরকম হতে হতে প্রায় অনেকক্ষণ সময় কেটে গেল। আমার ভয় পাওয়া দেখে দীপ হাসতে লাগলো। আমিও হাসতে লাগলাম। আমি তখনও দীপের পাশেই দাঁড়িয়েছিলাম। হঠাৎ করে দীপের চোখ পড়ল পাশে থাকা ডাবের দিকে। বৃষ্টিতে ভিজে যাওয়ার কারণে দোকানের টিনের ছাউনির নিচে ডাবগুলো খুব সুন্দর দেখা যাচ্ছিল। এই বৃষ্টির মধ্যেই দীপ হঠাৎ একটা ডাব খাওয়ার জন্য হাতে নিল। তারপর তা এক নজর ভালোভাবে দেখে সুন্দর করে খেতে লাগলো। বজ্রপাত আর মুষলধারে বৃষ্টির কারণে আশেপাশে তেমন কোনো মানুষ ছিল না। দীপের ডাব খাওয়া দেখে আমার কেমন যেন ভালোই লাগতে শুরু করলো। ডাব খাওয়ার পর দীপ আমার পাশেই দাঁড়িয়ে রইল। আমি ওর পাশে দাঁড়িয়ে বললাম, বৃষ্টি যদি না থামে তবে কিভাবে যাব ভাবছি। কিছুক্ষণ পর বৃষ্টিতে ভিজে আমার আর অবস্থা খারাপ হয়ে গেল। তারপর আমি বৃষ্টির জলে হাত ধুয়ে নিয়ে ওকে বললাম, আজকের এই স্মৃতিটা অনেক দিন মনে থাকবে ভাই। ও বলল, হ্যাঁ আপু, অনেক দিন পর এত সুন্দর সময় কাটালাম। তবে দীপ বলল, এই বৃষ্টি ভেজা মুহূর্তের ডাবটা দেখতে যেমন সুন্দর ছিল, খেতেও ভালো লাগলো। এরপর কিছুক্ষণ পর বৃষ্টিটাও কমে গেল। বিকেলবেলা বৃষ্টিটা যখন থেমে গেল তখন আমরা দুজন বিয়েবাড়িতে চলে আসলাম। বাড়িতে আসার পর আমি আমার ভেজা কাপড় বদলে নিলাম আর ভালো একটা লাল রঙের শাড়ি পরে নিলাম। এরপর বাড়িতে সবার সাথে কথাবার্তা বলছিলাম। এর মাঝে দেখি দীপ বিয়েবাড়ির মানুষের সাথে দোতলার উপর কথা বলছে আর হাসছে। একটু পর আমার দিকে তাকিয়ে হাত দিয়ে আমাকে উপরে যাওয়ার জন্য ডাকছে। আমি ওর দিকে মাঝে মাঝে দেখছি আর হাসছি। তখন আমার একজন বৌদি আমাকে বলল, রূপা, তুমি একটু দোতলায় গিয়ে রান্নাঘর থেকে 3টে প্লেট এনে দেবে? আমি বললাম, হ্যাঁ বৌদি, কোনো ব্যাপার না, আমি এক্ষুনি যাচ্ছি। আমি দোতলায় গেলাম আর দেখলাম যে দীপ সিঁড়ির কাছে দাঁড়িয়ে আছে। তো আমি ওকে জিজ্ঞেস করলাম, প্লেট কোন ঘরে রয়েছে? দীপ বলল, সামনে গিয়ে 3 নম্বর ঘরটায় প্লেট রয়েছে। দোতলায় কেউ ছিল না, সবাই নিচে কাজে ব্যস্ত। আমি সেদিকে যেতে শুরু করলাম, আর আমার সাথে সাথে ছোট ভাইও আসছিল। ঘরের সামনে গিয়ে দেখতে পেলাম এই ঘরটাতে বিভিন্ন রকম বিয়ের বাজারে ভর্তি। ডানে তাকাতেই দেখি দীপ আমার সামনে। আমি ঘরের ভিতরে গেলে ভাইও আমার সাথে এলো। দীপ বলল,
আপু একটু বসো, তোমার সাথে একটু কথা আছে। আমি তখন বললাম, এখন তোমার কোনো কথা শোনা যাবে না, সবাই বাড়িতে কাজ করছে, বৌদি যদি কাজ রেখে গল্প করতে দেখে তাহলে মন খারাপ করবে। বন্ধুরা, এখনও তোমাদেরকে আমার এই ছোট ভাই দীপের নাম বলা হলো না। ওর বয়স 12 বছর, সে আমার আপন ছোট ভাই। দেখতে ছোট হলেও তার ভিতরে দায়িত্ববোধ ছিল অনেক, তবে সে খুব দায়িত্বশীল, তা বাইরে থেকে বোঝা যায়। আমি খুব খুশি যে এমন একটা ছোট ভাইকে পেয়েছিলাম। যাই হোক, আমার কথা শুনে ভাই আমাকে বলল, আপু এখন বাড়িতে অনেক মানুষ থাকলেও সবাই কাজে ব্যস্ত। আমি বললাম, আমি যদি এখান থেকে প্লেটগুলো না নিয়ে নিচে যাই তাহলে বৌদি ওপরে চলে আসবে। দীপ বলল, আসলে আমাদেরকে কেউ কিছু বলবে না। বলার সাথে সাথেই আরাম করে সে হেসে পাশের চেয়ারে বসলো আর মজার একটা গল্প বলা শুরু করলো। আমি হেসে হেসে তার গল্প শুনতে লাগলাম। দীর্ঘদিন পর মনে হলো কতদিন এমন প্রাণ খোলা হাসি হাসিনি। তারপর গল্প করতে করতে সে আমার কাছ থেকে একটা কমলা খেতে চাইলো। আমিও তাকে একটা কমলা বের করে খেতে দিলাম। একটা কমলা খেয়ে সে আরেকটা খেতে চাইলো, তাকে আরেকটা কমলাও খেতে দিলাম। সে কমলাগুলো মজা করে খেলো। এরপর আরও কিছুক্ষণ গল্প করার পর আমি তাকে বললাম, অনেক দিন পরে তোমার মজা করে কমলা খাওয়া দেখে আমি এত মজা পেলাম, খুব ভালো লাগলো। দীপ আমাকে বলল, আপু কমলা খেতে আমার অসম্ভব ভালো লেগেছে। শুনে আমার খুব ভালো লাগলো। আমি দীপকে বললাম, ভাই দীপ, এখন তুমি এখানে থাকো, নিচে অনেক কাজ আছে। তারপর রান্নাঘর থেকে প্লেটগুলো নিয়ে বৌদির কাছে যেতেই বৌদি আমাকে বলল, এত সময় লাগে নাকি প্লেট আনতে? আমি বললাম, না মানে আমি সম্মুখের 2 ঘরে খুঁজে পাচ্ছিলাম না, তাই দেরি হলো। বৌদি বলল, ঠিক আছে, কোনো ব্যাপার না, এখন আমার সাথে একটু কাজ করো। তারপর আমি কাজ করতে শুরু করলাম। এরকম কাজ করতে করতে রাত হয়ে গেল। সবাই মিলে তখন খেতে বসেছে। আমি আর বৌদি খাওয়া দাওয়া করার শেষে বৌদি আমাকে শোবার ঘরটা দেখিয়ে দিল, যেটা ছিল দোতলার সম্মুখের ঘরের পরের ঘর। ঘরটা বেশ ছোট ছিল। ঘরে একটা সিঙ্গেল বেড, আলমারি আর একটা ড্রেসিং টেবিল আছে। শোবার সময় আমি কাপড় বদল করলাম না, কারণ বাকি কাপড়গুলো বৃষ্টিতে তখনও ভিজেছিল। তারপর দেখি দীপ আমার ঘরে এসে চারদিগার ঘরের বাইরে তা দেখে নিল। আমার মনে হলো সে কি যেন খুঁজছিল। যখন কিছু দেখতে পেল না তখন ভাই পাশের চেয়ারে বসলো। আপু, আমার কিছু খেতে ইচ্ছা করছে, যদি কিছু খেতে দিতে। আমি বুঝতে পারলাম দীপের তখন কমলা খেতে ভালো লেগেছে, তাই সে এখন আমার কমলা খেতে চায়। তারপর তাকে 2টি কমলা বের করে দিলাম। সে মজা করে খেলো। ভাইয়ের কমলা খাওয়ার ভাব দেখে আমার খুবই ভালো লাগছিল। তারপর আমাকে বলল, বাইরে খুব বৃষ্টি হচ্ছে, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো। ওর এই কথা শুনে আমিও একটু হেসে বললাম, ঠিক আছে। এরপর দীপ চলে গেল। ছোট ভাই দীপ আর বড় দাদা একই ঘরে ঘুমতো। তারপর আমি ঘরের দরজার পর্দা নামিয়ে রেখে শুয়ে পড়লাম। রাতেও বেশ ভালো বৃষ্টি হচ্ছিল, কিন্তু মেঘ ছিল না, তাই আমি একটি চাদর ঢাকা দিয়ে নিলাম। আর কিছুক্ষণের মধ্যেই আমি ঘুমিয়ে গেলাম। প্রায় মাঝরাত 2টের সময় আমার ঘুম ভাঙল বজ্রপাতের শব্দে। বজ্রপাতের শব্দ শুনে আমি একটা জোরে চিৎকার দিয়ে উঠেছিলাম। তখন আমি দেখতে পেলাম বাড়িতে লাইট নেই বৃষ্টির কারণে। তারপর আমার আর ঘুম পাচ্ছিল না, তাই আমি এক সাইড হয়ে ঘুরে শুয়ে থাকলাম আর ঘুমানোর চেষ্টা করছিলাম। কিছুক্ষণ পর আমি বুঝতে পারলাম কেউ যেন আমার ঘরের ভিতরে এলো। আমি বুঝতে পারলাম এটা আমার ভাই দীপ ছাড়া আর কেউ না। সে আমার চিৎকার শুনে দেখতে এসেছে, তাই আমি নির্ভয়ে শুয়ে আছি। তারপর ছোট ভাই দীপ আমাকে বলল, আপু একা একা ভয় পাচ্ছ না তো? যদি ভয় হয় তাহলে বলো, আমি তোমার পাশে বসে থাকব। তখন আমি বুঝতে পারলাম ছোট ভাই দীপ কেন আমার কাছে এসেছে। সেদিন রাতটা বিয়ের আনন্দ, বজ্রপাত, মুষলধারে বৃষ্টি এবং ছোট ভাইয়ের সাথে গল্প ও বিভিন্ন রকমের আনন্দে কেটেছিল। সেই দিনের কথা আমি কোনোদিন ভুলব না। আমি এরকম ভাই পেয়ে খুব খুশি। আমার ছোট ভাই দীপের কাছে আমি খুব কৃতজ্ঞ। তো বন্ধুরা, ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করলাম। পরবর্তীতে আরও সুন্দর সুন্দর গল্প পেতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দেখা হবে পরের কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন।